তুমি মানো বা না মানো মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যে হয়ে যাবে না। হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিল খানায় প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার। মুহূর্তেই টি টেবিলে ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাচ। সেখান হতে গল গল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত দেখালো না হাফিজুরকে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবে না। আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই। আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবরার নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিন নয় স্যান করিয়েছেন আপনি দাদাভাই। নড়ে চড়ে বসে হাফিজুর, যেন সে এই জবাবেরই অপেক্ষায় ছিল। ধবধবে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি। চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে। এটা তোমাদের কাবিনের কাগজ, এখানে স্পষ্ট। তুমি বাকিটা শেষ করতে পারে না হাফিজুর। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় হাফিজুর। শক্ত কণ্ঠে বলে, আবরার, কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। হাফিজুরের চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না সে আমার বউ। জামালা চোখে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর, রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছেই রাখব, তোমার বউ পরিচয়ে। ঝামেলা চুকাতে দিব না, মানতেই হবে তোমার। বিয়েটা ছেলে খেলা নয়। আবরারও দাঁড়িয়ে পড়ে, দাদার থেকেও দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। দরজা খোলা আছে। ব্যাস ব্যাস। আবরার তাসনিন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাঠ পেরিয়ে। একবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত আতিয়া বেগমের কন্দরত মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। আবরার চোখের আড়াল হতেই হাফিজুর চৌধুরী ধপ করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের ওপর রেখে হু হু করে কেঁদে ওঠে। কলিজা খানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছেন 15 বছর হবে। তখন আবরারের বয়স ছিল 10 বছর। সেই থেকে হাফিজুর চৌধুরী 2 হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনোই এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি। চাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র বড় ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকার শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। মেঝো ছেলে এবং ছোট ছেলের সাথে সম্পর্কে ছিন্ন করেছেন। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট। হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুন্নয়ের সুরে বলে, বাবা, আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, শুধু দীর্ঘ শ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেই দিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। হাফিজুর চৌধুরী আর বেঁচে নেই। আবরারকে হারানোর শোকে বছর 2 পরেই পরলোক গমন করেছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন লড়ছিল, তখন তার মেঝো ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগে হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষ বেলায় আবরারের মুখখানা দেখতে পারলাম না, আর আদ্রিতা তোমরা দেখে রেখো। আবরারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। থ্যাঙ্কস। ঘুমের ঘোরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা চেটে দিচ্ছে আদ্রিতার গোটা মুখ, যেন জিহ্বার মালিক জাগাতে চাইছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি, হাড় কাঁপানো শীতে পড়েছে। এমন সময় সাধের ঘুমের ব্যাঘাত ঘটালে নিশ্চয়ই ভালো লাগবে না। আদ্রিতারও ভালো লাগলো না। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যত হয়, তবে জিহ্বার মালিকের জন্য পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে আদ্রিতাকে। পিট পিট করে চোখ খুলে আদ্রিতা কপাল কুঁচকে বলে,
অ্যানি, ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামল, যেন সে বুঝতে পারল তার উপস্থিতি টের পেয়েছে মালিক, আর জ্বালাতন করা ঠিক হবে না। তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে, হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিউ মিউ আওয়াজ তুলে কিছু একটা বোঝালো যেন। আদ্রিতা পাশ ফিরে অ্যানির ওপর একটা হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যেই সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে দুজনেই চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে যে। আদ্রিতারও ভয়ে বুক কাঁপছে। গভীর ঘুমে ছিল, হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে সময় লাগে। যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জবুথবু হয়ে গিয়েছে, তখনই তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। আদ্রিতা চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে, মুখ সহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে, কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লাগছে বোধহয়, তাই আদ্রিতার কোলে এসে গুটিসুটি মেরে বসে পড়ে। আদ্রিতা নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ। এহেম আদিক্ষেতা সহ্য না তিথি, তাই মুখ বাঁকিয়ে বলে, মেলো ড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। আদ্রিতা অ্যানির শরীরে নজর রেখেই বলে, ডাকলেই পারতে, এভাবে ভিজিয়ে কেন দিলে? এবার শুকাবে এই ভেজা কম্বল তোষক। তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে, এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বলল না উঠলে পানি মারতে, তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। আদ্রিতা পাল্টা কোনো কথা বলে না, এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়েই বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যত হলেই তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাইয়া আসছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়ি গঙ্গায় ফেলিয়ে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তুলে না আদ্রিতা। তুহিন খুব ভালো, সে আদ্রিতার অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না, এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বলেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলোচ্ছে তার, মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারংবার বমি আসছে। বয়স তার 40 ছুঁয়েছে, চেয়ার আর জৌলুস কমে এসেছে, চোখের নিচে কালি, দুই একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতে থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না আতিয়া বেগম, সুযোগ পেলেই কটাক্ষ করতে ভুলে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে, বলবে বলবে করেও বলা হয়নি, আজকে কপাল কুচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে এত বছর হয়ে গেল, সন্তানেরা ফেলে রেখে গেছে, এ সুযোগে কার সাথে শুয়েছিলে? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করেন না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়ার মন গলাতে পারেনি। আতিয়া, নতুন করে জীবন কর, এভাবে দিন যাবে না। সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোকের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই, বারংবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে, আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু? তবে আজকে তিনি ছাড়বেন না যেন পণ করেছে। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখছো না? দুটো সন্তানের মা হয়েছো, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি অবলীলায় বলে ফেলল কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারত না কেউ। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে। ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র, আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রির দিকে, উচ্চ স্বরে বলে, কে কেমন আমি জানি না,
দুটো চোখে স্বপ্ন দেখি পাশের বাড়ির আফজালের বাড়িতে ঘন ঘন আসার। কারণ বুঝি না আমি, নেহাত আমরা ভালো মানুষ, তাই আমরা চুপ করে থাকি। অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতেই, বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দেব না। আর তুই বা কি বুঝবি, তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণের এত কথা তার গায়ে না লাগলেও এবারে কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি, আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনাদের বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা তুমিও না, এর কথা শুনো না তো। রাজিয়া আরও কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগম এর থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রির গালে কষে একটা খাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত, তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এ বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমান তালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তোমরা বের। বাকিটা শেষ করার আগেই রাজিয়া বেগমের হাত উঠে যায় আদ্রির গালে। খুবই শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভন ভন করছে আদ্রির। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কামে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলের একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেমে নেয় রাজিয়া, উচ্চ স্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এতগুলো কথা বলার সাহস কি করে পায়? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাড়িয়েছে। এমন আর অনেক কিছু। আদ্রি চোখ খুলে, তার কোলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস, তারই মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামালে এতক্ষণে খামছে দিত রাজিয়াকে। আতিয়া বেগম স্নেহ মাখা হাত বুলিয়ে দেয় আদ্রির গালে। কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদ্রি মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না, যেখানে শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম। মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নাই রে মা। আমরা যেন পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি। আমাদের আবরার আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিক শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দদূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটিতে এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়ে আছে, যেন সূর্য মামা এখনো ওঠেনি। বাড়ির মেন ফটক পেরুলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফা চারিপাশে বসানো, মাঝখানে টি টেবিল। সেই টেবিলের ওপরে আর্কিড ফুলের একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে বেশ হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্যে ফেনখানা হাতে তুলেছিল। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকেছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের উপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়, পরপরই মুখ বাঁকায়। শালা তোর নাম আবরার, সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না।
পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচবোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, 2 হাত ওপর দিকে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক ওপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশেও 1 টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়। আবরারের শরীর হতে কম্বল টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরও একটা বোন আছে? আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খোলে, তাকায় সিয়ামের পানে, বা ভ্রুটা উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে। কথা বলতে কি প্রবলেম তোর? সব সময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোমাঞ্চ পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থ উঠে বসে। বা হাতে চুলগুলো পেছনে ঠেলে হামি তোলে। দেয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে। ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে তার। গলায় ঝুলছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে। সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে একজন সুপার হিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে আবরার। রুম ছাড়িয়ে ব্যালকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতোমধ্যেই চোয়াল শক্ত করে ফেলেছে। লাল লাল আখি দুটোই যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখ পানে। পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে আবরার। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের ওপরে থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশের স্বরে বলে, 2টো টিকিটের ব্যবস্থা করো ইমিডিয়েটলি। পেনের শোক ভুলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আবরার কি তার জন্যই মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগেই বলে রাখছি, তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম করব না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে। ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হিম। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার? অহনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আতিয়া বেগম। তার সেই ছোট্ট মেয়ে, যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরঘুর করত। সেই মেয়েটি মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা, সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয়, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল পড়ে সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে। বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া কেউই মেনে নেয় না। অগত্য 18 বছর পেরুতেই সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ড। ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগমের 2টো সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু আটটু ফোনে কথা বলে এই যাহা যাহা। তারও ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে, ঘুম থেকে উঠে ছেলে মেয়ের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিন। প্রাণ ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতনিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের ফোন। ফোনখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর, আম্মু, আমি টিকিট পাঠিয়েছি, কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘ শ্বাস ফেলে আতিয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলেন, এতিম মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3 মাস অপেক্ষা কর। আদ্রিতার বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোদের কাছে। ফাকিং সিম্পাথি। বিড়বিড় করে আওড়ায় আবরার এবং বলে, 2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম। তার ছেলে 2টি টিকিট পাঠিয়েছে? ঠিক শুন, আবরার আদ্রিকে নিতে চাচ্ছে তার কাছে। আদ্রি যেতে না চাইলে? কান ধরে টেনে নিয়ে আসবে।
ব্যাস কল কেটে যায়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোনো হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন। বকবকের রানী মুখে কুলু পেটে আছে। শুভ ইতোমধ্যেই কয়েকবার আদ্রিকে খুঁচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে। তবুও আদ্রিতা মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের ওপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানেই যায় অ্যানিকে সাথে নিয়ে যায়। চৌধুরী বাড়ির কেউই তেমন পছন্দ করে না, সুযোগ খোঁজে ফেলে দেওয়ার। এই আদ্রি, ওই দেখ তোর আসিফ আদনান এসেছে আমাদের এইদিকে। চট করে মাথা তোলে সে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভার্সিটির গেটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমিষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢোক গিলে মাশাল্লাহ। আওড়ায়। এই যুবককে ভালোবাসে আদ্রিতা, একটু বেশি। তার শয়নে স্বপনে শুধু এই মানুষটিই রয়েছে। বলা বাহুল্য, এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবো, তবে সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় বলে ওঠে, আদ্রি, এটাই সুযোগ, আজকে মনের কথাটা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। দৃষ্টি সরায় আসিফের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামল। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতার, যেন চুমুটা অ্যানির নয় তার গালেই পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে। হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। এসা বলে, কি হলো আদ্রিতা, কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না। শুভ কপাল কুঁচকে বলে, আদু, ব্লাশ করছিস কেন রে তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেলি নাকি তুই? বাকিরা হেসে ওঠে। আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে হাসজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর। ওহ আদ্রিতা, বিড়ালটা। স্মৃতি খোঁচা মারে আদ্রিতাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে। বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্টস পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে। আদ্রির থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া সর লাভস উইথ ইউ, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুচকায় আসিফ। আদ্রিতার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখে ওপর বলতে হয়। এবার কোন দিক দিয়ে দৌড় দিবে আদ্রিতা, কোন দিকে পালাবে? পরপরই আসিফ হেসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙুলে টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেই, পচে যায়। সকলেই ওহ হো বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়ছে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাতখানা মুঠো করে ধরে ওপরে তোলে। স্মৃতির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথেই হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরল। কল করিও, অপেক্ষায় থাকবো। তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভেতরে। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতার এবং তার বন্ধুদের। এতেটাই সহজ, মানে আসিফ আদনানও পছন্দ করত আদ্রিতাকে। বাহ বাহ। বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় 2টো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে। বড় মা মেঝোমা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা অ্যানিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে এবং 2 হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুধায়, মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললেন? আমি যদি আর একটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখে চলে যেতে? আতিয়া বেগম হাসে, আদ্রিতার হাতের উপর হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার। ছেড়ে দেয় আতিয়াকে। কেন, তোমার ছেলের কাছে? অহনার বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? এখন যা, চট করে জামা পাল্টে আয়। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছন ঘুরে প্রশ্ন করে, মা, অ্যানি?
সেও যাচ্ছে আমাদের সাথে। আদ্রিতার খুশি আর দেখে কে, সে নাচতে নাচতে চলে যায় রুমে, হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে। তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মন পয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনের জামা কাপড়ও ঠিক করে রেখেছে। মনে মনে মাকে হাজারবার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10 মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায়। অনবরত বেজে চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পজ করে খাট হতে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ হতে বের হয়। ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ। এরা আবরারের বন্ধু, নিহান, আমান, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটুও নীরব নেই। প্রথমেই সিয়ামকে চ্যাংদোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিল্লিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং আবরার শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ড আনছে। এই তো আর 2 ঘন্টা পরেই ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘণ্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গাইজ, আবরার আমারে ভীষণ ভালোবাসে। ব্যাস এইটুকুই। মুহূর্তে ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে আবরারের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কাজকর্ম সবটাই দেখে, পরপরই হাত ঘড়িতে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যাস নেই আদ্রিতার। আর প্লেন ভ্রমণ তো এই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল, ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু গোটা জার্নি ঘুমিয়েই পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পরে সেটা সংগ্রহণ করে এগোতেই দেখা মেলে আবরারের। দেখেছেন আতিয়া বেগম? আদ্রিতার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত অ্যানিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রে অ্যানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে থাকতে পারতাম, তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হবার পর মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকে তাকায়। মুহূর্তেই আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই, এত লম্বা মানুষ হয় আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেয়ে বলে, বাপ রে বাপ, এমনভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে, একটুও ঢেকুর তুলবে না। দৈত্য যেন কোনো একটা। শুকনো ঢোক গিলে আদ্রিতা। পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দৈত্যটার হাত জড়িয়ে কাঁদছে। চতুর আদ্রিতা বুঝে ফেলে এটুই হচ্ছে আবরার তাসনিম। তাই সে একটু হাসার চেষ্টা করে এক হাত কপালে তুলো সেলুট করে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারকে পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড়বিড় করে আওড়ায়, আসিফ আদনান। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকেই হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজব্যান্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আতিয়া বেগম। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, এলোরামা শেষ হবে কখন? আদ্রিতা ভেঙচি কাটে। কি রে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু, তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে। উজবুক একটা। আদ্রিতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তারাকাটা গোমড়ামুখ ভাল্লুক কি করে হলো? অবশ্য হবে নাই বা কেন, সে তো আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস। আদ্রিতার সাথে সাথে ঘোর প্রতিবাদে সুরে বলে, মা, আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম। একটু কেয়ার করে আদ্রিতা। আবরার ভ্রু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে। অতপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে। শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তেই সং সং করে চলে গেল গাড়ি। গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে থাকে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলিতে গাড়ি চলাচল করছে। যতটা ভেবেছিলাম ততটাও উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়িই নাই। গাড়ির উৎপাদন কম,
থুর, কোথায় এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতেই তার আর একটা বিষয় খেয়াল হয়, তাকে কেউ ভালোবাসে না। কেউ মানে কেউই না। ভালোবাসলে মা নিশ্চয়ই তাকে একা ফেলে চলে যেতে পারত না। হতাশ আদ্রিতা অ্যানির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নে চারিপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মাম তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতেও পারত। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নাম দিয়েছে অ্যানি। ধবধবে ফকফকে পরিষ্কার রাস্তার এক কোণায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যায় আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে, আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড় লোক সাজতে। আরে বড় ভাই, এটা বাংলাদেশ নয়, এখানে। বাকিটা শেষ করার আগেই আবরার শক্ত গলায় ধমকে বলে, শাট আপ, মুখটা বন্ধ করে রাখো এবং গাড়িতে বসো। শুকনো ঢোক গিলে আদ্রিতা, তার ছোট্ট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুর জন্য কিডনিটা গলে যায়নি? আল্লাহ! জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়। না, কেউ তাকিয়ে নেই। মানে মাঝ রাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, এবং মনে মনে পণ করে এই খাটাসটির সাথে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝি আজকে আশ্চর্য হওয়ারই দিন। গাড়ি হতে নেমে হাঁ করে দেখছে চারিপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্য মামা ডুবে গিয়েছে, আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনের বাড়িটির পানে। কয়তলা বাড়ি এটা? একতলা। বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরার তাসনিম কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো। আদ্রিতাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে। তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে। জিন্স এবং টি শার্ট পরেছে বোধহয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার, ধবধবে ফর্সা। আদ্রিতা হাঁ করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাল্লাহ আওড়ায় এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে। মেয়ে দুটো হাই বলে। যাক বাবা, এদেশের মানুষ তাহলে হাসতে জানে, আবরার তাসনিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পা বাড়ায়। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই। সে আপাতত আদ্রিতার পেছন পেছন হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু উকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই এক মিখো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম আবরার তাসনিনের বোন। হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়। এবারেও সকলে একসাথে সালাম ফেরায়। আবরার সিঙ্গল সোফায় বসে পায়ের ওপর পা তুলে ফোন ঘাঁটছে। সিয়াম হাঁ করে আদ্রিতাকে দেখছে। পিকচারের থেকেও বাস্তবে বেশি কিউট। ইস, পুরোই একটা পুতুল। আমান নিজের টি শার্ট খুলে সোফা মুছে আদ্রিতাকে বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমানের পানে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা। আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আহাদ জবাব দেয়, আমি পরি বলে ডাকবো। ট্রাস্ট মি, তুমি পরির মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হাঁ করতেই আবরার বলে, উপরের বাঁ পাশের রুমটা তোমার, যাও। সিয়াম বলে ওঠে, সবে মাত্র আসলো, এখানে বসে একটু রেস্ট নিক, তারপর না হয় যাবে রুমে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি। ধুর। মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষের পানে ছোটে আদ্রিতা। অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে। ইভান খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে তোর বোন, সাথে কেটটাও কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে। 2 পা জড়িয়ে ধরে উরুর ওপর মাথা রেখে বলে, কি করলে তোর বোন পটবে ভাই, একটু পটিয়ে দিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে আবরার। গম্ভীর স্বরে বলে, সে আমার বোন নয়, বউ। এই মুহূর্তে বড়সড় একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিখ নামক শহরের এক কোণায় অবস্থিত আবরার কুটিরে। এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে, যেন আসমান ভেদ করে ব্রজপাত এসে পড়েছে তাদের মাথায়, বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের। ইভানের কোল হতে পড়ে গিয়েছে অ্যানি। একটু ব্যথা পেয়েছে কি সে?
ম্যাও ম্যাও আওয়াজ তুলে এদিক সেদিক ছোটাছুটি করছে। সেই দিকে মোটেও হুঁশ নেই কারোরই। বিরক্ত আবরার কপাল কুঁচকে এক পলক অ্যানির পাশে তাক। বিড়ালটি কি বুঝলো তাকে চোখ রাঙানো হলো? সে গুটি গুটি পাশে এগিয়ে আবরারের পায়ের কাছে শুয়ে পড়ে। সিয়াম নাকের পাটাতল ফুলিয়ে ফোঁস ফোঁস করছে সাপের মতো, যেন এই মুহূর্তেই হামলে পড়বে আবরারের ওপর। ছোবল দিয়ে ধ্বংস করে দিবে এই মানবটি, ছিন্ন ভিন্ন করে ফেলবে দেহখানা। আবরার পরবর্তীতে ফোনে মনোযোগ দেয়। অফিসের কিন্তু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস চেক করছে। আমান ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে, কপাল চাপকাতে চাপকাতে আহাজারি করে বলে ওঠে, মানি না, আমি কিছুতেই মানব না। এটা হতে পারে না, কোনো মতেই না। আমার কলিজা জ্বলি যাচ্ছে, আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে। ওরে হো, তোরা আবরারের মুখে কচু ঢুকিয়ে দে। আহাদ আমানের পাশে বসে কাঁধে হাত রেখে বলে, স্যার প্লিজ উত্তেজিত হবেন না। আমান আহাদের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয়, চোখ পাকিয়ে বলে, রাবিশ কথা বলবেন না, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়। আর শালা তুই বলিস উত্তেজিত হব না? শুধু উত্তেজিত কেন, আমি তার বড়টা চুপসে যায় আহাদ। কাচুমাচু হয়ে বসে থাকে আমানের পাশে। এতক্ষণে মুখ খোলে সিয়াম। গটগট পায়ে এগিয়ে আবরারের পাশে বসে। তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাঁঝালো স্বরে বলে, কি বলছিস তুই এসব? কবে বিয়ে করলি? 6 বছর হলো একসাথেই তো আছি, কোনো বালছাল তো দেখলাম না। কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করলো আবরার, বরং সিয়ামের হাত হতে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়। ফোন দে। আগে জবাব দে। প্রয়োজন বোধ করছি না। হতাশ হয়ে ফোনখানা দিয়ে দেয় সিয়াম। আবরার ফের মনোযোগী হয় ফোনে, যেন আশেপাশের কোনো কথাই তার কানে যাচ্ছে না। সিয়াম ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে। মিথ্যে কথা বলে না আবরার। তাহলে মেয়েটিকে বিয়ে কবে করলো? মুহূর্তেই চিন্তিত হয়ে পড়ে। আহাদ ফোনের স্ক্রিনে সময় দেখে নেয়। এই মুহূর্তেই তাকে যেতে হবে, তাই ব্যস্ততা দেখিয়ে বলে, আমাকে যেতে হবে, আসছি। হ্যাঁ, কালকে আবরারের ক্লাস নিব, বিয়ের ভুল ছোটাবো ঘাড় হতে। পরপর আমানও বলে তারও যেতে হবে। একে একে সকলেই প্রস্থান করে, শুধু রয়ে যায় সিয়াম। সে আবরারের সাথেই থাকে। সকলেই যেতে ফোঁস করে শ্বাস টানে আবরার। ফোনখানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে। প্রথমেই দরজা আটকায়, পরপরই খুলে ফেলে। পরনের থাকা সাদা রঙের শার্টখানা, বুকের ক্ষত গভীর, শার্টে বেশ সমস্যা পড়ছিল। সিয়াম এখনও তাকিয়ে আছে আবরারের পানে। যতক্ষণ না গোটা ঘটনা খুলে না বলবে, ততক্ষণ সে দৃষ্টি সরাবে না, এটা জানা আবরারে। তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলে, মেবি 2015 সাল ছিল। ওই মেয়েটার আম্মু মারা যায়, তখন দাদু এই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে। ব্যাস। সিয়ামের কপালে ভাঁজ পড়ে। মানে কি? সেই অনেক 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 আগের বিয়ে? আবরার নিজ বক্তব্য শেষ করে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলো, সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সিয়াম বড় বড় পা ফেলে কিচেনে ঢোকে এবং আবরারের কাছে বসে পড়ে। গালে হাত দিয়ে বলে, আই গ্রেস, মেয়েটিকে তোর পছন্দ না, তুই তাকে ডিভোর্স খেতে চাস? খচখচ আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে আবরার জবাব দেয়, দ্যাটস নান অফ ইউর বিজনেস। ধুর, সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না? দেখ ভাই, তাকে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা পুতুল সে, তুই তাকে পছন্দ করিস না। তাছাড়া তোদের বিয়েরও কোনো ঠিক ঠিকানা নেই। ভাই, আমাকে ওকে দিয়ে দে। আই প্রমিস, বুকের ভেতরে আগলে রাখবো, ট্রাস্ট মি। জবাব দেয় না আবরার, একটু বিচলিতও হয় না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। বিরক্ত হয় সিয়াম, তবে এইটুকু বুঝেছে আবরার মেয়েটিকে 0%ও পছন্দ করে না। মনে মনে বেশ খুশি হয়। ভাই, তোর তখন লজ্জা লাগলো না এইটুকুনি মেয়েকে বিয়ে করতে? তুই কোনোভাবে বিয়েটা আটকাতে পারতিস। রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই। তোর নামে মামলা করব আমি, হাজতে পুরব, জেলের ভাত খাওয়াবো। বেশ জোরেই কথাগুলো বলেছে সিয়াম। অ্যানির খোঁজে নিচে নেমেছে আদ্রিতা, তাই সিয়ামের শেষের কথাগুলো শুনে ফেলেছে। মুহূর্তেই বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে। খুশি হয়ে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, চলুন থানায় করে আসি মামলা। শুভ কাজে দেরি করতেই আমি আছি আপনার পাশে। ওনাকে হাজতে রেখে এসে আমরা বারবিকিউ পার্টি করব। আবরার ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার পানে। সদ্য গোসল করেছে বোধহয়। লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে। ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পিঠ জুড়ে। ভীষণ সিদ্ধ লাগছে। সিয়াম হাঁ করে খানিকক্ষণ তাকিয়ে থাকে। চোখের পলক পড়ছে না যেন। একটু চেপে দাঁড়ায় আদ্রিতার দিকে।
আনমনে বলে ওঠে, ভীষণ সুন্দর তুমি আদ্রিতা, ঠিক যেন পরী। আদ্রিতার কানে সিয়ামের কথাগুলো বোধহয় ঢুকল না, কেননা ততক্ষণে তার নজর পড়েছে আবরারের প্রশস্ত বাহুতে। নীলজ্জ লোক কথাকার, বাড়িতে একটা নাদুস নুদুস ছোট মেয়ে আছে, তারপরও খালি গায়ে নাচছে, চরিত্রহীন। নিজ ভাবনার মাঝেই শুনতে পায় লোকটার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর। কি চাই এখানে? নড়ে চড়ে দাঁড়ায় আদ্রিতা। সিয়ামও দৃষ্টি ফিরিয়ে নেয়, শুকনো ঢোক গিলে। আদ্রিতা মুখ বাঁকিয়ে জবাব দেয়, কিছু চাই না, এমনি এসেছি। সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি। আবরার ছুরি আদ্রিতার দিকে তাক করিয়ে এগিয়ে আসতে আসতে বলে, মুখ বাঁকাবি না, ওয়ার্নিং দিলাম। আদ্রিতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে। সিয়াম ঘাবড়ায়, একদম আদ্রিতার নিকটে দাঁড়িয়ে ছুরিখানা গলায় চেপে দাঁতে দাঁত চেপে বলে, এটা আমার বাড়ি, যখন তখন রুম হতে বের হওয়া যাবে না, এখানে সেখানে গোড়গোড় করা যাবে না, ইটস মাই অর্ডার। গলা শুকিয়ে আসে আদ্রিতার। লোকটা কি তাকে মেরে ফেলবে? সে কি ডাকাত? আল্লাহ, এখন কে বাঁচাবে? ভয়ার্থক দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে, ইশারায় বলে, আমাকে বাঁচাও। সিয়াম ইশারায় বোঝায়, আমি কিছু করতে পারবো না। আদ্রিতা আবরারের টকটকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে রিনরিনিয়ে বলে, এমন করছেন কেন? আমি তো কিছু করিনি, আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ, এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা বারণ। আবরার ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফ্লোরে এবং শক্ত করে আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে। সিয়ার এবার একটু সাহস পেল বোধ, এক পা এগিয়ে বলে, আবরার কি করছিস তুই? ধরেছিস কেন ওকে? আবরার চোখ পাকিয়ে তাকায় সিয়ামের মুখ পানে, আঙুল তুলে বলে, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিয়াম। সিয়াম চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে। আবরার টানতে টানতে নিয়ে যেতে থাকে আদ্রিতাকে। আরে আরে, করছেনটা কি? টানটানি কেন করছেন? এটা কিন্তু ঠিক না। মা আসুক বাড়িতে, আমি বলে দিব সবটা। ননস্টপ বকবক করতে থাকে আদ্রিতা, কিন্তু থামাতে পারে না আবরারকে। টানতে টানতে নিয়ে আসে আদ্রিতার জন্য বরাদ্দকৃত কক্ষে, ধাক্কা দিয়ে ফেলা দেয় কক্ষের ভেতরে। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। চাপা আর্তনাদ ভেসে আসছে ভেতর থেকে। হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা এবং হাতের কনুইয়ে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পায়তারা চালায় আবরার। ছোট্ট একখানা কক্ষ দেওয়া হয়েছে আদ্রিতাকে। এখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল, খাট এবং কাবার্ড, আর কক্ষের সাথে ছোট্ট বারান্দা রয়েছে। সেই বারান্দা হতে বিশাল পাহাড়ের দেখা মেলে। গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না। এদেশে বোধহয় পাখির সংখ্যা কম, তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে না। ঝাঁক বেঁধে আপন নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা। এই শহরের বাতাসে প্রশান্তি খুঁজে পাচ্ছে না আদ্রিতা। বাংলাদেশে থাকলে এতক্ষণ তিথিয়াপুর সাথে ঝগড়া করতে পারত, তুহিন ভাই আইসক্রিম এনে দিত, বড় মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠত। রাগ করে আদ্রিতা মায়ের ফোনখানা নিয়ে ছাদে চলে যেত, বাবা নামক লোকটিকে কল করত, দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করতে পারত। আদ্রিতার মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না। শীতের আমেজ পড়েছে, রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের প্রতাপ। আদ্রিতা মনে করার চেষ্টা করে বাংলাদেশে শীতের শও ছিল কিনা। মনে পড়ে মগজ গলে যাওয়ার মতো উত্তাপ বাংলাদেশে, আর এখানে শীত মানা যায়। বারান্দায় যেন শীতটা একটু বেশি, সেই শীতকে উপেক্ষা করে বসে আছে আদ্রিতা। কিছুতেই সরবে না এখান থেকে। গায়ে গরম কাপড় নেই, ওই তো সাদা রঙের লেডিস শার্ট এবং রেইব্রোয়ের মতো বিভিন্ন রঙের স্কার্ট। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে, সেদিকে একটুও মনোযোগ নেই তার। মা খানিকক্ষণ আগেই এসেছে বোধহয়। আদ্রিতাকে ইতোমধ্যেই দুবার ডাকেছে, সাড়া দেয়নি সে, আর প্রতিজ্ঞা করেছে সাড়া দিবেও না। একটু বেশিই কষ্ট পেয়েছে কিনা, এমনটা কেন তখন আবরার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে আদ্রিতা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। সে আর এই কক্ষ হতে বের হবে না, হবে না ওই পাষাণ পুরুষের মুখোমুখ, দেখাবে না এই মুখখানা তাকে। যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দায় কাটিয়ে দিবে। ব্যাস, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ। দক্ষ হাতে গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করে ফেলে আবরার। সিয়ামও টুকটাক বেশ সাহায্য করেছে। বহু বছর বিদেশের মাটিতে পড়ে থাকলেও বামানি খাবার বেশ পছন্দ আবরারের। সেই জোর ধরেই টুকটাক রান্না শিখেছে। মাঝে মাঝেই বন্ধুরা মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে। সিয়াম টমেটো, শসা এবং কাঁচা পেঁয়াজ কাটছে সালাদ বানানোর জন্য। সেই তখন থেকে গাল ফুলিয়ে রেখেছে। সর্বক্ষণ বকবক করা সিয়াম আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে। আবরার অবশ্যই সেদিকে খেয়াল দিচ্ছে না। ধীর গতিতে
অ্যানি কিচেনে ঢোকে, চোখ মুখ তার বড়ই ক্লান্ত। হবে না, ইতোমধ্যে গোটা বাড়ি 2 বার চক্কর দিয়ে ফেলেছে, তারপরও আদ্রিতাকে না পেয়ে হতাশ সে। কোথায় গেল তার মাম্মাম? অ্যানির পানে নজর পড়তেই সিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠ, ছুরিখানা নামিয়ে টি শার্টে হাত মুছে নেয়, অতপর হাঁটু মুড়ে বসে কোলে তুলে অ্যানিকে, নরম তুলতুলে শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় শব্দ করে, এবং সুধায়, কোথায় গিয়েছিলে তুমি? তোমার বিলোহে আমি আধমরা হয়ে যাচ্ছিলাম। বিড়াল ছানাটি বেশ বিরক্ত, সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না, তার ওপর আবার চুমু। সিয়ামের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে, মিউ মিউ আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে। তবে সিয়াম ছাড়ে না, বরং আরও একখানা চুমু খেয়ে বলে, ওরে হো হো হো, শালা কোলে থাক, তোর মায়ের কাছে নিয়ে যাব। বলেই দাঁড়িয়ে পড়ে, আবরারকে উদ্দেশ্য করে বলে, ব্রো, টমেটো 1 পিস কেটেছি, বাকিগুলো তুই কেটে নিস, আমি আদ্রিকে ডেকে আনি, ঠিক আছে? বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম। আবরারের কোনো ভাবান্তর হয় না, সে নিজ গতিতে কাজ করে যাচ্ছে, যেন সিয়ামের কথা শুনতেই পায়নি। অহনা এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে আতিয়া বেগম। এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুরবাড়ি যেতে দেবেন না। মা আর শাশুড়ি কি এক হলো? মায়ের মতো আদর যত্ন কখনোই শাশুড়ি করতে পারবে না। আবরার ছোট্ট ছোট্ট নয়নে বোন এবং বাচ্চাটিকে দেখছে। 5 দিন হলো বাচ্চাটি দুনিয়াতে এসেছে, অথচ একবারও আবরার হাসপাতালে যায়নি দেখতে। ওর সব বন্ধুই গিয়েছিল। সিয়ার 3 রাত্রি হাসপাতালে কাটিয়েছে, এমনকি অহনাকে হাসপাতালে সিয়ামে নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে অহনা, তার কোলে ছোট্ট ছালাটি, যে হাত পা নেড়ে খেলছে। আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে অহনার জন্য। আবরারের রান্না করা গরুর মাংস ভুনা, খিচুড়ি খাওয়া বারণ অহনার। সিয়াম আদ্রিতার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়, 2 বার টোকা দেয়। কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর নরম স্বরে বলে, আদ্রি, অহনা এসেছে তার ছানা নিয়ে, কি যে কিউট, তুমি কোলে নিবে? অভিমানী আদ্রিতার অভিমান গলে জল হয়ে যায়। ছোট্ট বাচ্চা তার বড়ই ভালো লাগে। বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল। আদ্রি সদা গিয়ে সেই বাড়িতে বসে থাকত, বাবুকে কোলে নিত। এর জন্য কম বকা খেতে হয়নি তাকে। আর আজকে নিজ বাড়িতেই একখানা ছানার আবির্ভাব হয়েছে, আর আদ্রিতা কিনা তাকে কোলে নিবে না? এটা হতে পারে? বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে এসে দাঁড়ায়, শিওর হওয়ার জন্য বলে, মিথ্যে বলছেন না তো? একদম না, সিয়াম কখনো মিথ্যে বলে না, সদা সর্বতে সত্য বলে, তাই তো আমাকে সবাই ভালোবেসে সত্যেন্দ্রনাথ ভালু বলে ডাকে। আদ্রিতা দরজা খোলে, সিয়ামের পানে তাকিয়ে মুচকি হাসে। অ্যানি আদ্রিতাকে দেখতে পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয়, যেন শত শত বছর পরে দেখা মিলেছে মায়ের। আদ্রিতা তাকে কোলে নেয়, মাথায় পরপর কয়েকটা চুমু খেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে। সিয়াম মাথা চলকে বিড়বিড় করে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। অহনা এক পলক তাকায় আবরারের পানে। বড়ই আশা ছিল তার, আবরার এগিয়ে আসবে, বাবুকে কোলে নিবে, অহনাকে জিজ্ঞাসা করবে, কেমন আছিস? কিন্তু সেসব কিছুই হয় না। পাষাণ আবরার বোন ভাগিনীকে এড়িয়ে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। আখি পল্লব ভিজে ওঠে অহনার। কি করেছে সে? কেন এত দূরত্ব তাদের 2 ভাই বোনের মধ্যে? অনেক ভেবেও বুঝতে পারে না তার দোষটা কোথায়। আবরার তো ছোট থেকেই এমন, বাবা মা বোন কারোর প্রতি তার তেমন টান ছিল না। আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো। আদ্রিতা ঝড়ের গতিতে এগিয়ে এসে অহনার পাশে বসে, বাবুর পানে তাকিয়ে এক গাল হেসে বলে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি আদ্রিতা, চিনেছেন আমায়? অহনা মৃদু হাসে, ওয়ালাইকুম আসসালাম, চিনছি তোমায়। বাবুকে একটু কোলে দিবেন? আমি হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। অহনা আদ্রিতার কোলে দেয় বাবুকে। সে কি খুশি আদ্রিতাকে। একটু পরপরই চুমু খাচ্ছে বাবুর মাথায়, হাতে, গালে, নাকে এবং খিলখিল করে হেসে উঠছে। অ্যানি এসে আদ্রিতার পায়ের কাছে বসে পড়ে, কুটুর কুটুর নয়নে দেখতে থাকে তার মনিবকে এবং লেজ নাড়াতে থাকে। যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি বেয়ে যাতায়াত করতে পারবে না, তাই তার জন্য নিচের একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। সেই কক্ষে চলে যায় অহনা। বড্ড ক্লান্ত রাখছে তার, একটু রেস্ট নিবে। বাচ্চার দায়িত্ব আদ্রিতাকে দিয়ে গিয়েছে। আতিয়া বেগমের রান্না শেষ, তিনি চলে যায় অহনাকে খাওয়াতে।
দীর্ঘক্ষণ বাবুকে নিয়ে বসে থাকে আদ্রিতা। ভালোই লাগছিল এতক্ষণ, তবে এখন পিঠ চুলকাচ্ছে। বাবুকে সে 2 হাত দিয়েই ধরে রেখেছে, একদম ছোট এবং তুলতুলে। যদি পড়ে যায়, সাবধানের মার নেই। অগত্যায় পিঠ চুলকাতে ব্যর্থ হয়ে এদিক ওদিক দৃষ্টি ফেরায়। কেউ এদিকে আসছে না কেন? আসলে তো একটু চুলকে দিতে বলতে পারত। কাজের সময় কাউকে পাওয়া যায় না, এরাই হচ্ছে মুখ্য বিষয়। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বকা দিতে থাকে সবাইকে। তখনই দেখতে পায় আবরার নামছে সিঁড়ি বেয়ে, স্যুট বুট পরে, চুল টুল খাড়া করে। লাট সাহেব যেভাবে এক একটা সিঁড়ি অতিক্রম করছে, যেন বলিউড হিরো আবরার তাসনিন। অবশ্যই হিরোদের মতোই দেখায় তাকে, খালি ওই একটু ঠোঁটের সমস্যা। মনে মনে ভেঙচি কাটে আদ্রিতা, বিড়বিড় করে বলে, শালা কোথাকার, ভাবখানা ধরে কি যেন রাজপুত্রর কোনো রাজ্যের। ওরে গোলামের পুত, ইচ্ছে করে তোর লম্বা চুলগুলো কুচি কুচি করে কেটে দিয়ে ভাব ছোটাতে। আবরারকে বকতে বকতেই একখানা মাথায় আসে, এই শালাকে দিয়ে এই কাজটা করিয়ে নেওয়া যায়। বেমালুম ভুলেই গিয়েছে খানিকক্ষণ আগে এই পাষাণ লোকটা তাকে রুমবন্দি করে রেখেছিল। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় আদ্রিতা, তারপর বলে ওঠে, বড় ভাই, পিঠ চুলকানিটা আমাকে একটু এনে দিন তো। আবরারের পা থেমে যায়, ভ্রু কুচকে তাকায় আদ্রিতার পানে। পিঠ চুলকানি চেনেন না? ওই যে লম্বা করে দাঁত থাকে 4টা, জামার ফাঁক দিয়ে ঢুকিয়ে অনায়াসে পিঠ চুলকানো যায়, চেনেন না? আবরার দাঁতে দাঁত চেপে ঔষি শব্দটা আউড়িয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। চিন্তিত হয় আদ্রিতা, অনেক হিসেব নিকেশ করে আবিষ্কার করে, হয়তো সুইজারল্যান্ডে পিঠ চুলকানির নাম ইডিয়েট। বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার, ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে। আদ্রিতারও তেমন হয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে কোমরখানা ভেঙেই গিয়েছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমোচ্ছে, পিঠ চুলকানোর অভাবে সয়ে গিয়েছে। সেই যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে, আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বলে, তোকে আমি কখনোই কোলে নিব না রে বাচ্চা। তোর মা, নানু আর মামা প্রচণ্ড পাষাণ, তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতে নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল। টি শার্টখানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পাশে। আদ্রিতা কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাই বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বসে পারে। ওকে একটু কোলে নিন ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম আদ্রিতার থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপর বলে, ওরে সিয়াম ভাই, আমি কোন কষায়ের আস্তানায় এসে পড়লাম? এখানকার কারোরই মানবিকতা নেই। মানবিক শব্দটার মানেও বোধ হয় তারা জানে না। সিয়াম নিজেও চেষ্টা করে। মানবিকতা মানে কি? শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢোক গিলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতা। সিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা তাকে ভালো বলল, মানে গলে যাচ্ছে, পটে যাচ্ছে, সিয়ামকে পছন্দ করছে, খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপর বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম। লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। এভাবে বলো না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই, আপনি বড্ড সরল, সোজা এবং বলদ। মানবিকতার মানে জানেন না? ছি ছি, লজ্জা পাওয়াই উচিত আপনার। সুইসাইডও করতে পারে। সিয়ামের হাসিমাখা মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। কাদো কাদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতার জানে হচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি, জানেন কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয়ই বীর পুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনান কে আদ্রিতা? কে আবার আমার ফিউচার বাচ্চার বাবা, বর্তমান বয়ফ্রেন্ড, আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরো, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়ি ভুড়ি, আমার হৃদয়, আমার
বুঝেছি বুঝেছি বুঝেছি। আদ্রিতা মুচকি হেসে থেমে যায়, গাল ফুলায় সিয়াম। মানে এইটুকুনি মেয়ে এখনো নাক টিপলে দুধ পড়বে, তার নাকি বয়ফ্রেন্ড আছে, আবার বিয়েও হয়েছে। কি একটা অবস্থা! এইসব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছনে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, এদের একটা বিহিত করা দরকার। সিয়ামের ভাবনার মাঝেই বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে। আদ্রিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গোমড়া করে বসে থাকে। ক্লাবে ড্রিঙ্কের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। আবরারের ভয়ে এখান থেকে সরতে পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে, আর আহাদ একটু পরপর হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না, শুধুমাত্র ওরা এসেছে বলেই সে এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে, ভাই, জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গিয়েছে, যার দিকে তাকাই তারই বিয়ে হয়ে যায়। ইভান বলে, লাস্টবার আদ্রিতার দিকে তাকিয়েছিলি, আর সে আগে থেকেই ম্যারিড ছিল। শুধু ম্যারিড? বয়ফ্রেন্ড আছে তার, আসিফ আদনান, সে নাকি আবার সুপারস্টার। আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় সিয়ামের পানে, আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? আমাদের সিয়াম দীর্ঘ শ্বাস ফেলে এবং তখনকার ঘটনা ওদের বলে। এবার আব্রাম ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গোটা গ্লাস ফিনিশিং করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল সে তার বউ, সে বলছে তার বয়ফ্রেন্ড আছে। 2 2 4 না হয়ে 8 কেন হয়ে যাচ্ছে? বুঝতে পারছি না কিছু। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তেই কাচের গ্লাস ভেঙে গুড়িয়ে যায়। কিছু সংখ্যক কাঁচ ঢুকে পড়ে আবরারের হাতে। গল গল করে রক্ত ঝরতে থাকে। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে, তো আরেক পলকে গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে। ওই তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে। কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে। কিছু মেয়েরা ড্রিঙ্ক করছে। বাই এনি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙলো, নাকি তার শক্তি দেখালো, নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজ পকেট হতে রুমাল বের করে আবরারের হাতে চেপে ধরে। আমান ভ্রু কুচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজারখানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না, ঢের জানা আছে ওদের। তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তুলে, তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলেই নিমিষেই ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে এবং সরল স্বরে শোধায়, আর ইউ জেলাস আবরার? আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুলে হট হয়ে গেলি? আহাদ পুনরায় হাই তুলে বলে, আরে হো ধুর, আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না, তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করলো। ইভান একখানা গ্লাস তুলে নেয়। নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না, কোনো ভাঙে না তো। সিয়াম গাট্টা মারে ইভানের কপালে এবং বলে, ব্যাড পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগলা। আমান বলে, স্নিন শতবার বেড পারফরমেন্স ভালো করেছে না, আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওই সব গোপন কার্যকলাপ তোকে দেখিয়ে করবে। আমান কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাদ তাকিয়ে থাকে। রাত আনুমানিক 2 বাজে। আদ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাওয়ার স্বভাব তার। এই যেমন সন্ধ্যার একটু পরেই একবার খাবে, তারপর 10টা নাগাদ একবার এবং 2টা-3টার দিকে একবার। আদ্রিতার মতে জীবন মানেই খেতে হবে, খেতে হবেই মানে জীবন। সর্বক্ষণ খেতে থাকো আর গুলুমুলু হও, খাওয়া দাওয়া ছাড়া এ জীবনে আর কিছুই নেই। আদ্রিতার সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায়? না, দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয়। বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে। পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খোঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে, বেমালুম সে কথা ভুলেই গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে, কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করার আসিফ বোধহয় জানতেই পারেনি কে কল করেছে, তাই রিসিভে করল না।
একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার। পর মুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি আদ্রিতা বিদেশ চলে এসেছি, ফ্রি হয়ে কল করিয়েন। অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম হতে বের হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া দেয়। এবার আদ্রিতা কিচেন অবধি যাবে কিভাবে? অ্যানিও বোধহয় ভয় পেল, তাই উচ্চ স্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে। আদ্রিতা চট জলদি চেপে ধরে অ্যানির মুখ, হুঁশিয়ার দিয়ে বলে, চুপ কর বেয়াদব, এই বাড়িতে একটা গন্ডার আছে, তো শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে, খেপা সারের মতো হুয়াঙ্কার তুলে ধমক দিবে। একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মূর্ছা যেতে পারে। বাকিটা শেষ করার আগে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। একজোড়া অধর এসে ঠেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেইলি কায়া। বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে। আবরার আদ্রিতাতি সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়, চাপা গম্ভীর স্বরে শুধায়, এখানে কি চায়? আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকার ভূতপিত কোনো কিছুই ভয় নেই। বাঘ ঠিক ঢিসুম ঢিসুম করে সবগুলো বৃন্দাবন পাঠিতে দিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়েন না, সুইজারল্যান্ড আমার বালের দেশ। এইখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো, অনুন্নত দেশ একটা। আর আপনাকেও বলি হারিয়ে, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি? সেসব বাদ দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারতেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানায় আলোকে হয়ে যায়। আশ্চর্য! আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে, পরপরই খুশি হয়ে বলে, এ তো কারেন্ট চলে এসেছে, এই তো কারেন্ট চলে এসেছে। আমার না ভীষণ খিদে পেয়েছে, খেয়ে আসি। ঠিক আছে বড় ভাই। বলেই অ্যানিকে কোলে তুলে নেয় এবং গটগট পায়ে নেমে পড়ে নিচে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করে হবে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসগাস্টিং। ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আদ্রিতা। অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটে পুটে খেয়েছে। এবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে, কোথা থেকে আসলো। অতপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনের আদ্রিতার মায়া হয়। সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে। মাঝ পথেই দেখা হয় সিয়ামের সাথে। সে সবেই বাড়িতে ঢুকলো। আদ্রিতা বলে ওঠে, সিয়াম ভাই, খেপা সারের হাত কি কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে সিয়ামের বুঝতে খেপা ষাঁড়টা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ বাহ, মারাত্মক নাম দিয়েছে তো। বাহ আদ্রিতা, সুন্দর নাম দিয়েছ তো। রাখুন সুন্দর নাম, কেটেছে কিনা বলুন। কাটে নি তো। আবরার তাসনিন কাচের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল, ব্যাস গ্লাস ভেঙে গুড়িয়ে গেল আর কিছু সংখ্যক কাঁচ তার হাতেও ঢুকে গেল। আঁখি পল্লব বড় বড় হয়ে যায় আদ্রিতার। হ্যাপা সার তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে। দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে, তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে, একবার হিরো হয়ে গেলে তো সে আসমানে উড়বে। ভাই আমি যাচ্ছি, হ্যাঁ, তার হাতটা দেখে আস। সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়, ব্যাস খুলে যায়। আদ্রিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়, সাথে সাথে স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছি ছি ছি, লোকটা এত অশ্লীল। আদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে, শত হোক ভাই তো। আদ্রিতা দেখে নে, এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না। পর মুহূর্তেই ভাবে, অশ্লীল জিনিসে সকলেরই নজর বেশি। একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করেই চোখ দুটো সেদিকে চলে যায়। এটা আদ্রিতার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রেই জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না। মন বলছে আর মস্তিষ্ক বলছে, দেখতে থাকো, এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না। ছি আদ্রিতা, তোর না বয়ফ্রেন্ড আছে, তুই
তুই না অন্য একজনকে ভালোবাসিস, তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? আবরার তাসনিন নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা। আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিশ পায়নি আদ্রি। আর জিন্সখানাও এইমাত্র খুলে ফেলল। এখন তার পরনে ছোট্ট প্যান্ট, ধবধবে ফর্সা শরীর, কোথাও লোমের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে। গোলাপি অধরে ভীমরুল কামড়েছে মনে হয়, লাল লাল দেখাচ্ছে এবং একটু ফোলা ফোলা। ঠোঁট মেলে হাসতে সে জানে না। চাপ দাড়িতে কণ্ঠনালীর উঁচু জিনিসটা ঠেকে ফেলেছে। বুকের দুই পাশে দুটো কয়লা, তারপর তার একটু নিচে নাভিকুণ্ডল। ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বাপাশে। গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত, যেন ৭১ সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিল। তখন বুলেটের আঘাত কিংবা ছুরি লাঠির মার পড়েছিল সর্ব অঙ্গে। আদ্রিতা ফ্যাল ফ্যাল নয়নে খানিকক্ষণ তাকিয়েই থাকে, অনেকক্ষণ। অতপর বিড়বিড় করে বলে, একটা মানুষকে আদর করে হাতি ডাকি, তাই বলে তাকে হাতির মতোই দেখতে হতে হবে? এটা কোনো মানে হলো? নির্লজ্জা। আদ্রিতা নিজ দৃষ্টি টেনে হিচড়ে সরিয়ে নেয় আবরারের পান হতে। মাথাখানা বের করে আনে দরজার হাতল থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওড়নাখানা মাথায় পেঁচিয়ে ভদ্রসভ্য মেয়ে হয়ে নেয়। অতপর মনে পড়ে অ্যানির কথা। তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল। দুষ্টুটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো? চিন্তিত আদ্রিতা পুনরায় অ্যানির খোঁজে কক্ষে উঁকি দিতে উদ্যত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে। লুচু আদ্রিতা, লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে। হতাশ আদ্রিতা দীর্ঘ শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম, আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলি রে? অ্যানির পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি, কেমন করে তাকায় আদ্রিতার পানে। হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় সে দেখবে। আদ্রিতা বোধহয় বুঝল না, তাই কোলে নিতে যায়। চালাক অ্যানি মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে। আদ্রিতা ভেংচি কাটে, বিড়বিড় করে বলে, না তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহায়া তকমা লাগিয়ে অনুন্নত দেশ সুইজারল্যান্ড থেকে জুতা পেটা করে তাড়াবে। আতিয়ার হাতির বাচ্চার ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুত। দেখে নিস তুই। আদ্রিতা বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে। তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে বাঘমামা বিড়াল মেরে দিবে। শুকনো ঢোক গিলে আদ্রি এবং পরপরই দরজায় টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া, ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি, অনুমতি পেলে ঢুক। কৃপা করিয়া ঢুকিবার অনুমতি পেশ করুন বাঘমামা থুকু জাহাপনা। ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে, এতক্ষণ উকিঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয়, আদ্রিতার অবস্থাও তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে। লোকটা তো এই দিকে তাকায়ও নি, তাহলে কি করে বুঝলো? বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে। পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে। অজ্ঞতায় ইনোসেন্ট শেষ করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর। কপালে ভাঁজ ফেলে আখি পল্লব ছোট ছোট করে নিরপরাধের সুরে জবাব দেয়, আমি কি এসেছিলাম আপনার হাত দেখতে? আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বডি দেখতে নয়। আর উকি দিয়ে হাতই দেখছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুবই ভালো, আপনি যে শর্ট প্যান্ট পরেছিলেন সেটা একদমই দেখিনি। আদ্রিতার ভাষণ শুনতে শুনতে কাবাডের পানে এগোয় আবরার। শান্ত ভঙ্গিমায় কাবাড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় আদ্রিতা। আর একটু থাকতো খালি গায়ে। ফুলো ফুলো মার্সেল, ভাজ ভাজ বুক দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশ খেয়েছে, এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়ে। অ্যানি আবরারের পেছন পেছন ঘুরছে। সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকে যাচ্ছে। মনে মনে তারও ইচ্ছে জেগেছে আবরারের কোলে ওঠার, ছুঁয়ে দেওয়ার। নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে 2 সেকেন্ডও সময় লাগে না আদ্রিতার। সে বাঁকা হেসে আওড়ায়, ওরে আমার অ্যানি, একটু লজ্জাশরম বাঁচিয়ে রাখ শোনা, মায়ের মতো। নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর আবরার দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। আদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আবরারের পানে। পরপরই কেবলা হাসি দিয়ে বলে, না এখন তাহলে যাই ভাইয়া, অনেক রাত হলো, ঘুমাবো। ডিস্টেন্স মেনটেন করে চলবে আমার থেকে। ফার্দার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ।
আবরারকে কথা শেষ করতে না দিয়ে আদ্রিতা বলে ওঠে, আপনাকেও আমার পছন্দ না, আপনার সামনে আসার ইচ্ছেও নেই। জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম। এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসবো না, যত সব আজের ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তেই প্রস্থান করে আদ্রিতা। অ্যানি কি বুঝলো কে জানে, সেও সুরসুর করে মালিকের পেছনে চলে যায়। আবরারের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মেলল বোধহয়, এবং পরপরই সেটা মিলিয়ে যায়। আতিয়া বেগম ছেলের সাথে ভালো মতো দুইদণ্ড কথা বলতে পারেনি এখন পর্যন্ত। পারেনি বলতে আবরার তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল, কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই, গোটা বাড়িতে কোথাও নেই, মানে সে চলে গিয়েছে। হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনে ঢোকে রান্না করতে। অহনা এবং তার বাচ্চা সোফায় বসে আছে। মা মেয়ের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না, তবুও বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে, আর অবুঝ শিশু হাসছে। আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে তার জীবনে অনেক না পাওয়া রয়েছে, মন খারাপের অনেকগুলো কারণ আছে, কিন্তু কখনোই তার মন খারাপ হয় না, কখনো কান্না পায় না। 13 বছর বয়সে মা মারা গিয়েছে। মাকে কবরে শুইয়ে রেখে আসার 3 ঘন্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ে কথা শুনে আদ্রিতা জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আর একটা বিয়ে করেছে। হয়তো সেই খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে? মা হারা আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, তাই সেদিন আদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগমের সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতা। বলা বাহুল্য, আতিয়া বেগম কখনোই দায়িত্ব হেলাফেলা করেনি, মায়ের মতো আগলে রেখেছে তাকে। চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনও করছে। প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় আদ্রিতার অ্যাকাউন্টে, কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না। আদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে, তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন? এই তো 21 বছর হয়ে গিয়েছে তার, কয়েকদিন পরে 22 হবে। বুড়ি হয়ে যাচ্ছে, অথচ মা বিয়ের কথা ভাবছে না। আদ্রিতা কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায়। অহনার পাশে বসে চিল্লায় বলে ওঠে, মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, ভুলে গেছো? তখনই আবরার আর সিয়াম বাড়িতে ঢুকলো এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার। অহনা আদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে। সদ্য সিজার করা হয়েছে, দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে পেরেশান হয়ে ওঠে। আদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলে, কয় বছরের জন্য যে আমার কোলে তুলে দিল আল্লাহ জানে। ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে। এই যে আদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা, যাকে এই মুহূর্তে টপাটপ চুমু খাচ্ছে, এটা দেখে তার হিং হচ্ছে, মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে। অসহায় অ্যানি বসে পড়ে আদ্রিতার পায়ের কাছে, কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে, অপেক্ষা করে কখন এই বাচ্চাটা নামবে পার মালিকের কোল থেকে। আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে। একটু আগে যে আদ্রিতা মস্ত বড় একখানা কথা বলেছে, বেমালুম ভুলেই গিয়েছে বোধহয় তিনি। কোনো জবাব দিল না, প্রতিক্রিয়া করল না। কেন কেন কেন? আবরার শান্ত নয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানে। সিয়াম একবার আদ্রিতাকে দেখছে, তো আবার আবরারকে। অতপর কিছু একটা চিন্তা করে একগাল হাসে। বাঁ হাতে চুলগুলো পেছনে ঠেলে টি শার্টখানা টেনে টেনে ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারাখানা একবার দেখে নেয়। আদ্রিতা, তোমার জন্য একটা ছেলে দেখেছি। বলতে বলতে এগিয়ে যায়, একদম আদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে। অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলে, তোকে কে দায়িত্ব দিছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার? আহা অহনা, তুই সারা জীবন বলদি থেকে যাবি। আমিও বাংলাদেশি, আদ্রিতাও বাংলাদেশি, তো আমার একটা দায়িত্ব রয়েছে না? আদ্রিতা বলো, আছে না? আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে, তার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আমি কখনো আদ্রিতার বিয়ে দেব না। সিয়ামের হাসি মুখটা চুপসে যায়, সেই সাথে আদ্রিতারও। তাকে বিয়ে দেওয়া হবে না? মানে সারা জীবন সিঙ্গেলই কাটাতে হবে? গভীর রাতে বরের সাথে রোমান্স করা হবে না, চুমু খাওয়া হবে না, বাচ্চার মা হওয়া হবে না, বরের কোলে ওঠা হবে না? এটা মানা যায়? আদ্রিতা মানতে পারবে? কখনো না। রোমান্স করার জন্য হলেও বিয়ে করতেই হবে। আচমকা আদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পারে, চিল্লিয়ে বলে, মা আমার বিয়ে করতেই হবে, একটা জীবন জামাইয়ের আদর ছাড়া কাটতে পারবো না। 4 জন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানে। আবরাজ জোয়াল শক্ত করে ফেলে, ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে, বেয়াদব একটা। আতিয়া আর অহনা হেসে ফেলে। সিয়াম আফসোসের সুরে বলে,
তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লাভটা লজ্জা পায় আদ্রিতা। এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ, ছি আদ্রিতা, ছি হহ। তুই তো দেখছিস সত্যি সত্যি চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রের চও নেই তোর। কাচুমাচু হয়ে বসে পড়ে। আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে, আমার দুটো সন্তান, তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছরের পর বছর চলে গেছে, আমার কোনো খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি। বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল। আমি বুড়ো বয়সে প্রেগনেন্ট হয়েছি। আমার ছেলে মেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারোর হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন আদ্রিতা। এই মেয়েটিকে বুকে জড়িয়ে বেঁচে আছি আমি। আমার সুখ দুঃখে এই একটা মানুষকে পাশে পাই। তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, একাকিত্বে মরে যাব। বলতে বলতে আঁখিতে অশ্রু জমে আতিয়া বেগমের। আবেগে ভেসে যায় আদ্রিতাও। তারও কান্না পায়। আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয়, নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে, আদ্রিতারও আতিয়া বেগম ছাড়া আর কেউ নেই। এই মানুষটি না থাকলে আদ্রিতাও একাকিত্বে মরে যেত। অহনা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে ওঠে, ইসমা, তোমার যদি আরও একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম, তারপর সারা জীবন একসাথে থাকতে পারতাম। দারুণ। আবরার বড় বড় পা ফেলে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি। আতিয়া বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলে, শুভ জন্মদিন বাবা। তোর বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম। আবরার তাকে পাশ কাটিয়ে চলে যায়। আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলের জন্মদিন, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছে। ভেবেছিল আজকের দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে, পায়েস খাবে, কিন্তু তার কিছুই হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত বড় অপরাধী? সিয়াম হতাশ হয়। অহনাও কেঁদে ফেলে। আদ্রিতা চোয়াল শক্ত করে ফেলে। এক রাশ রাগ জন্মায় আবরারের ওপর। ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। সেই সকালে কারোরই আর খাওয়া হয় না। আতিয়া বেগম নিজ কক্ষে দরজা এটকে কাঁদছে। অহনা তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক আপ করাতে। অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে। তারই নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবু এখন হিমেলের কোলে। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাইরে বের হয়। আজকেই প্রথমবার বাইরে বের হলো আদ্রিতা। কাউকে বলে আসেনি। সাথে এনেছে আতিয়া বেগমের ফোনখানা। আসিফ আদনান রিপ্লাই করেছিল মেসেজের এবং বলেছে আজকে কল দিবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর। জিন্স, টপস, শর্টস, যে ড্রেসই পরুক তাদের বেশ সুন্দর লাগে। আদ্রিতা রাস্তার এক কোণা দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তার দুই পাশেই রয়েছে ছোট ছোট বাড়ি। বাংলাদেশের ঢাকার শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে না। অতিরিক্ত যানবাহনও নেই। রিক্সা, অটো, টোটো, টেম্পু, ঠেলাগাড়ি কিছুই নেই। শুধু একটু পরপরই লাল, কালো, সাদা রঙের চার চাকার গাড়ি দেখা যাচ্ছে। খুব বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রয়েস হয়ে ধীরে সুস্থে। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই আদ্রিতার। তবে পা ব্যথা করছে। কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে আসিফ আদনান নামটা ভেসে উঠেছে। আদ্রিতার ঠোঁটের কোলে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে, হ্যাঁ আমি আদ্রিতা, ভালো আছি, আপনি? ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। হ্যাঁ, চিনতে পেরেই কল করেছি। কেমন আছো? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিক শহর মেবে। সেখানে আমার নানু বাড়ি। বছরে একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়, সঠিক জানি না তো। ঠিক আছে, আমি আসছি এই মাসের মধ্যেই। জরিক নদী দেখেছো? আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, কিছুই দেখতে পারিনি। এখানে কি করছে? আচ্ছা, আমি এসে ঘুরতে নিয়ে যাব। ভালোবাসা। আদ্রিতার খুশি আর দেখে কে, মনটা নেচে ওঠে পেকুম তুলে। কিছু বলার জন্য হাঁ করে তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3বার এই কণ্ঠ শুনল আদ্রিতা। চমকে পেছনে তাকায় আদ্রিতা। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে। গাড়ির কাঁচ নামানো। সেই কাচের মধ্যে দেখা যাচ্ছে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোনখানা পড়ে যায় আদ্রিতার।